আজ এই স্নিগ্ধ জ্যোৎস্না রাতে ছোটবেলায় গ্রামের বাড়িতে কাটানো সেই দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়ছে। স্কুল ছুটি হলেই আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গেলেই রহমত চাচা আমাদেরকে দেখতে আসে। লম্বা চওড়া মানুষ, এই বয়সে এসেও শরীর তার পাথরের মতো শক্ত। আমরা তখন ছোট, আমাদের 4-5 জনকে এক হাতে টেনে তুলে ফেলতেন ঘাড়ের উপর। খাওয়ার সময় আমরা অবাক হয়ে তার খাওয়া দেখতাম। একজন মানুষ যে এত খেতে পারে তা তাকে না দেখলে বিশ্বাসই করতাম না। খাওয়া শেষ হওয়ার পর হাত ধুয়ে উঠে পড়েছেন। এমন সময় তার থালায় কেউ 1 গামলা ভাত ঢেলে দিত, সাথে সমান পরিমাণ মাছ, মাংস বা শুধু ডাল। কিছুক্ষণ চেঁচামেচি করে আবার খেতে শুরু করতেন। দেখতে দেখতে সব শেষ হয়ে যেত। তার পেটে কোথায় যে এত জায়গা কে জানে। আমাদের খাওয়া দেখতেন আর মাথা নেড়ে বলতেন, এত কম কে থাকিস কেমন, একদিন তো বাতাসেই উড়ে যাবে। রহমত চাচার সবচেয়ে যেটা মজার সেটা হচ্ছে তার গল্প বলার ঢং। পড়াশোনা জানেন না, জীবনে কোনো বই পড়েননি, তাই তার সব গল্পই তার নিজের জীবনে ঘটে যাওয়া সত্যি গল্প। তাই তিনি স্বাভাবিক গলার স্বরে এমন একটা অস্বাভাবিক গল্প বলে যেতেন, আমরা শুনে হতবাক হয়ে যেতাম। যেমন, অমুক গ্রামের সব মানুষ চোর ছিল, মানুষরা তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দিয়েছে। তখন ব্রিটিশদের শাসনকাল ছিল, তারা এসে সবাইকে ধরে নিয়ে নেওয়ার সময় কেউ যদি পালিয়ে যায়, তা সবার হাতের তালু ফুটো করে তার ভিতর দিয়ে দড়ি ঢুকিয়ে সবাইকে একসাথে বেঁধে রেখেছে। আমরা অবিশ্বাস করি কেমন করে, তার নিজের চোখে দেখা এসব। আরেকবার নারিকেল নিয়ে কথা হচ্ছিল। একদিন নারিকেল গাছ থেকে নারিকেল নামানো হয়েছে। নারিকেল কেটে গ্লাসে পানি ঢাললে দেখা গেল পানির ভিতর কচু চিংড়ি। ভালো করে না দেখলে দেখা যায় না। তার নিজের চোখে দেখা ঘটনা আমরা অবিশ্বাস করি বা কি করি। সবচেয়ে মজার ছিল তার ভূতের গল্পগুলি। যখন শুনেছি তখন অবশ্য মজা মনে হয়নি, ভয়ে হাত পা শরীরের ভিতরে সিঁধিয়ে গিয়েছিল। এজন্য তিনি কখনো আমাদের সামনে ভূতের গল্প তেমন একটা করতে চাইতেন না। ভূতের গল্প শুনে ভয় পেয়ে আমরা নাকি আরো ভীতু হয়ে যাব। তাকে কিছুতেই বোঝানো যেত না ভয় পাওয়ার জন্যই তো ভূতের গল্প শোনা, তাছাড়া আমরা তো এমনিতেই ভীতু, নতুন করে ভীতু হবার প্রশ্ন কোথায়। যখন বড়রা বসে গল্প করত আর কথায় কথায় ভূতের গল্প উঠে যেত, তখন রহমত চাচা একটা দুটো ভূতের গল্প বলতেন। ভয়ঙ্কর সেসব গল্প শুনে হৃদস্পন্দন থেমে যেতে চায়। এমনই এক মজলিসে তিনি একদিন বলতে শুরু করলেন, সে অনেক দিন আগের কথা। আমার বয়স তখন মাত্র 25 কি 26। সেই সময় আমাদের পাশের গ্রামে রশিদ মিয়া নামে একজন লোক থাকত।
তার মতো এরকম বদমাইশ লোক আমি জীবনে খুব কম দেখেছি। এমনিতে তার সুদের কারবার ছিল, কিন্তু এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করেনি। লোকজনকে ফাঁকি দিয়ে তাদের জমি লিখে নেওয়া থেকে শুরু করে কম বয়সে মেয়েদের জোর করে বিয়ে করে ফেলা, কোনো কিছুতেই তার আপত্তি নেই। শুকনো দড়ির মতো চেহারা, থুতনিতেও অল্প কিছু দান, মাথায় টুপি, মুখে সবসময় পান, কষ বেয়ে পানের পিক পড়ছে, দাঁতগুলি লাল টকটকে। সেই রশিদ মিয়াকে এক রাতে কারা এসে যেন খুন করে গেল। বাজার থেকে ফিরে আসছিল, বাড়ির কাছে বাঁশঝাড়, তার কাছে আসতেই লাঠির এক আঘাতে মাথা দুপা। ধরফর করতে করতে কিছুক্ষণের মাঝেই শেষ। পরদিন অনেক থানা পুলিশ হলো, সদর থেকে দারোগা নিজে এলেন, লোকজনকে জিজ্ঞাসাবাদ করে কাগজপত্রে সবকিছু লিখে নিলেন। যাওয়ার সময় বলে গেলেন, লাশটাকে শহরে নিয়ে যেতে হবে। বুঝতেই তো পারছেন খুনের মামলা, তাই লাশটাকে কেটে দেখতে হবে। কে যাবে রশিদ মিয়ার লাশ নিয়ে? দু চোখের বিষ ছিল এলাকার সব লোকের। গ্রামের মাতব্বরেরা তখন অনেক কষ্ট করে আমাদের কয়েকজনকে রাজি করালেন। জোয়ান বয়স তখন, ভাবলাম কি আছে, নিয়ে যাই লাশটাকে। মরেই যখন গেছে রাগ পুষে রেখে আর কি হবে। আমাদের মাঝে দুজন বলল, আমরা যেতে পারবো ঠিকই, কিন্তু লাশ পৌঁছেই আমাদের আবার ফিরে আসতে হবে। বাড়িতে অনেক জরুরি কাজ পড়ে আছে। মাতাব্বরেরা তাতেই রাজি হলো। গরমের দিন, তাই লাশ বেশিক্ষণ ফেলে রাখা যায় না। আমরা 4 জন আর গ্রামের মাতাব্বর মোট 5 জন রওনা দিলাম শহরে। শুকনো টিংটিঙে রশিদ মিয়ার শরীর, তো তার কি ওজন! জান প্রায় বের হয়ে গেল আমাদের 4 জন জওয়ান মানুষের। আমাদের মাঝে আফজালের বয়স সবচেয়ে কম, তাই ভয়টাও একটু বেশি। লাশে তো পারি কেন? কেনারা ভর করছেন নাকি? তেনারা কিনা জানি না, কিন্তু চাটাই দিয়ে পেঁচিয়ে বাঁশের সাথে বেঁধে লাশ আনতে আনতে আমাদের কাল ঘাম ছুটে গেল। নদীর একদিকে শহর, অন্যদিকে লাশ কাটা ঘর, আশেপাশে ধানি জমি, মাঝখানে ছোট একটা লাল রঙের ঘর। চারপাশে বনু জঙ্গল ঘরটাকে প্রায় ঢেকে রেখেছে। দরজায় তালা মারা ছিল, কিন্তু পুরনো জং ধরা তালা। একটু ধাক্কা দিতেই নিজে থেকে খুলে গেল। ভিতরে উঁচু টেপে কনক্রিট দিয়ে লাশ কাটা ঘরের সাথে পাকাপাকি ভাবে তৈরি করা হয়েছে। টেবিলের উপর রশিদ মিয়ার লাশটাকে রেখে আমরা সবাই বের হয়ে গেলাম। ভিতরে কেমন যেন একটা ভটকা গন্ধ। বাইরে এসে দেখি কিছু কুকুর দাঁড়িয়ে আছে। অদ্ভুত কুকুর সেগুলো, লাশ কাটা ঘরের আশেপাশেই থাকে, মানুষকে ভয় পায় না। এখানে আনা বেয়ারিশ লাশগুলো নিশ্চয়ই জানাজা না পড়িয়ে আশেপাশে পুঁতে ফেলে।
কুকুরগুলো মাটি খুঁড়ে খুঁড়ে হাড় ঘুরে বের করছে। আমাদের দেখে সরে তো গেলই না, উল্টো আমাদের চোখের দিকে এমন ঠান্ডা চোখে তাকিয়ে রইল, আর মনে মনে হয়তো ভাবলো এই লাশগুলো আবার হেঁটে বেরোচ্ছে কেমন। যে দুজনের ফিরে যাবার কথা ছিল তারা একটু বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি রওনা দিয়ে দিল। আচ্ছা, আমরা তাহলে এবার আসি। রাত হওয়ার আগেই আমাদের গ্রামে ফিরতে হবে। আর আমরা বাকি 3 জন বসে অপেক্ষা করছি। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু লাশ কাটার জন্য ডাক্তার বা অন্য কেউই আসে না। এদিকে আবার রাত হয়ে গেলে মুশকিল। তাই আমাদের মাতাব্বর ঠিক করলেন থানায় গিয়ে খোঁজ নেবেন। অনেকক্ষণ তো হয়ে গেল, কারো তো কোনো দেখা পাচ্ছি না। তাই ভাবছি থানায় গিয়ে একটিবার খোঁজ নেওয়া দরকার। তাছাড়া গ্রামের মানুষ, বুঝতেই পারিস, শহরে এত মানুষের মাঝে তাল হারিয়ে ফেলি। তাই আমার সাথে আরেকজনকে যেতে হবে। আফজাল কখনো শহর দেখেনি, তাই আমি তাকে সাথে যেতে বললাম, শহরটা দেখে আসুক। মরা লাশ তো আর পালিয়ে যাবে না, একজন থাকলেই হবে। ওই বাজে কুকুরগুলো না থাকলে পাহারা দেওয়ারও দরকার ছিল। আফজাল আমাকে একা রেখে যেতে চাইছিল, জায়গাটা নাকি ভালো না। তোমাকে একা এখানে রেখে আমি যাব না। শুনেছি জায়গাটা নাকি ভালো নয়। আমাদের সাথে তুমিও চলো। আমি হেসে উড়িয়ে দিলাম। পরিষ্কার দিনের বেলা চারপাশে ধান খেতে চাষিরা কাজ করছে, ভয় কি আছে? ওরা চলে গেলে আমি একা একটু দূরে বসে রইলাম। মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে লাশ কাটা ঘরটাকে দেখি। কুকুরগুলো ঘুরঘুর করছে, ঘু ঘু করে চাপা একটা স্বরে নিজেদের ভেতর ঝগড়া করে। মাঝে মাঝে মাটি খুঁড়ে তুলে কি যেন কচমচ করে খায়। অনেক অস্বস্তি লাগে মনে। কথা ছিল ওরা ঘন্টাখানেকের মাঝেই ফিরে আসবে, কিন্তু বেলা প্রায় পড়ে এলো, তবুও তো কেউ আসে না। আমি পড়েছি মহা মুশকিলে, না পারি যেতে আর না পারি থাকতে। একে একে চাষিরাও বাড়ি ফিরে যেতে শুরু করেছে। দু একজন কৌতূহলী মানুষ আমার সাথে কথাবার্তা বলল। রশিদ মিয়া কে, বাড়ি কোথায়, কিভাবে খুন হলো, সবকিছু খুলে বলতে হলো। লাশটাকে দেখতে চাইলে আমি ভিতরে নিয়ে চাটাই খুলে দেখালাম। মানুষের এই একটা জিনিস বড় আশ্চর্য, একটা মরা মানুষ না দেখে কিছুতেই যাবে না। মরে যাবার পর
রশিদ মিয়ার চোখ কেউ বন্ধ করে দেয়নি, তাই চোখ দুটো খোলা, পরের দিকে স্থিরভাবে তাকিয়েছে। মুখটা অল্প হা করে, ময়লা হলুদ দাঁত বের হয়ে গেছে, দেখে কেমন যেন অস্বস্তি লাগে। লাশ কাটা ঘরের দরজাটা দড়ি দিয়ে বেঁধে সন্ধ্যার আগেই তুমি চলে যাও। সন্ধ্যা হয়ে আসছে, আজ আর কেউ আসবে বলে মনে হয় না। আর তাছাড়া এই জায়গাটা বড্ড বাড়াবাড়ি রকমের খারাপ। মানুষজন এখানে দিন দুপুরেই ভয় পায়। রাতের বেলায় বিরাট বিরাট সাদা রঙের কুকুর ঘোরাঘুরি করে এখানে। কোথা থেকে আসে আর কোথায় যে যায় তা কেউ বলতে পারে না। আমি ঠিক কি করব বুঝতে পারছিলাম না। আমাদের গ্রামের মাতাব্বর খুবই দায়িত্বশীল মানুষ। আমি জানি তিনি আফজালকে নিয়ে ফিরে আসবেনই। একা আমাকে রেখে গেছেন, সেটা তাদের খুব ভালো মনে আছে। ফিরে এসে আমাকে না দেখলে আবার উল্টো ঝামেলা হয়ে যাবে। ভূতের ভয় আমার নেই, তাই আমি ঠিক করলাম আরো কিছুক্ষণ অপেক্ষা করি। এর মাঝে তারা যদি না আসে তখন না হয় কিছু একটা করা যাবে। আমি একা বসে বসে মশার কামড় খাচ্ছি আর রশিদ মিয়াকে গালি দিচ্ছি। শালা, বেঁচে থাকতে তো জ্বালিয়েছেই, মরে গিয়েও জ্বালিয়ে গেল। এভাবে কতক্ষণ বসেছিলাম ঠিক মনে নেই। হঠাৎ শুনি শো শো বাতাসের শব্দ। অন্ধকারে বুঝতে পারিনি কখন আকাশ মেঘে ঢেকে ফেলেছে। প্রচন্ড বাতাস দিচ্ছে। দেখতে দেখতে ভীষণ ঝড় শুরু হয়ে গেল। পারলে আমাকে প্রায় উড়িয়েই নেয় বাতাসে। একটু পর বাতাসের সাথে শুরু হলো বৃষ্টি। দেখতে দেখতে আমি ভিজে একেবারে চুপসে গেলাম। ঠান্ডাও লাগছে। ভাবলাম অনেক হয়েছে, আর না, এখন পালাই। ঝড়ের মাঝে কোথায় যাব তাও বুঝতে পারি।